আমাদের জায়গা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিএনপি গণভোটের যে গণরায় সেই রায়কে অস্বীকার করছে কিংবা সেটাকে পদদলিত করার চেষ্টা করছে তাদের 2/3 মেজরিটির গায়ের জোরে। এইটা আমরা দেখতে পাচ্ছি। মানে গণভোটের গণরায়কে কেন তারা পদদলিত করার চেষ্টা করতেছে এটা আমি ঠিক জানি না, মানে এবং এটা করলে তাদের কি লাভ হবে কিংবা এটা করে তারা কি অর্জন করতে। কিন্তু গণভোটের পক্ষে তো ভোট বিএনপিও চেয়েছে। হ্যাঁ সেটাই, মানে গণভোটের পক্ষে ভোট বিএনপিও চেয়েছে এবং মানে বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী উনি অন্তত 2টা জনসভায়, আমার যতটুকু মনে আছে 2টা জনসভায় উনি গণভোটের পক্ষে ভোট চেয়েছেন এবং উনি একবার চাওয়া মানে হচ্ছে পুরো বিএনপি এটার পক্ষে চেয়েছে। এবং যেই ভোট গণভোটের পক্ষে যে ভোট পড়েছে এখানে আমার ধারণা যে বিএনপির যে পার্লামেন্ট মেম্বাররা অলরেডি পার্লামেন্টে আছেন ওনারাও আমার ধারণা ভোট দিয়েছেন। তাহলে উনি যে ভোটটা দিলেন সেইটা এখন উনি কেন মানছেন না, এটা খুবই আশ্চর্যজনক। এবং এতে করে যেটা হয়েছে, আমি গতদিনে একটা জায়গায় বলছিলাম যে এই যে গণভোটটা না মেনে নিজেদের মতো করে গায়ের জোরে করার যে চেষ্টাটা, এই চেষ্টাটা করে বিএনপি যেটা করছে, বিএনপি আমাদের কোর্টে বল ঠেলে দিচ্ছে আমরা যাতে বিএনপিকে জুলাইয়ের বিরোধী বলতে পারি, কারণ বিএনপি এরকম পরিস্থিতি তৈরি করতেছে। কারণ গায়ের জোর দিয়ে তো জুলাই হয় নাই। গায়ের জোরে আপনি ধরেন শেখ হাসিনা যেটা করতে চাইছে, বাংলাদেশের জনগণ এটার বিপক্ষে দাঁড়াইছে। তো আপনাকে যেটা করতে হবে সবটাই সমঝোতার ভিত্তিতে করতে হবে। তাহলে আপনি সমঝোতার ভিত্তিতে কি করছিলেন? আপনি সংস্কার কমিশনে গিয়েছেন, প্রস্তাব দিয়েছেন, সেগুলো জিস্ট নিয়ে ঐক্যমত কমিশন হয়েছে, সেখানে আপনি দীর্ঘ আলোচনা করেছেন, আলোচনা করে গণভোটের প্রস্তাবও আপনারা করেছেন। কারণ আমরা চেয়েছিলাম গণপরিষদ, ওনারা বলেছিল পার্লামেন্টে করবে, সেই জায়গায় ঐক্যমত না হওয়ার কারণেই তো আলোচনাটা আরো লম্বা হলো, পরে গণভোট হলো। সেই গণভোটের পরে এই সিদ্ধান্ত হওয়ার পরে জুলাই সনদ স্বাক্ষর হলো, এরপরে গণভোট আদেশ হলো এবং এরপরে গণভোট অনুষ্ঠিত হলো। এবং আমাদের একটা জিনিস মনে রাখা দরকার যে গণভোটটা অনুষ্ঠিত হচ্ছে, গণভোটের যে ব্যালট পেপারটা, সেখানে কিন্তু 2টা রায় জনগণ একত্রে দিয়েছে, জুলাই সনদের সংস্কার প্রস্তাব এবং গণভোট আদেশটাকেও কিন্তু জনগণ রায় দিয়ে দিয়েছে, যে ওইটাকে জনগণ বৈধতা করে দিয়েছে। এবং ওইটাকে আবার এক ধরনের আমি বলবো যে কুতর্কই করার চেষ্টা করা হচ্ছে, যে ওইটাকে সংবিধান সাপেক্ষে দেখা হচ্ছে। ওটা তো সংবিধান সাপেক্ষ না, এখন ওইটা সাপেক্ষে সংবিধান কেন? কারণ জনগণ তো এটা রায় দিয়ে দিয়েছে। কিন্তু তখন তো আমরা এটাও বলতে শুনেছি বিএনপিকে যে এই সকল আলোচনা সংসদে হবে এবং সেটা তো ওনাদের প্রথম দিকের আলোচনা তো এটা ছিল। তো আমরা বলেছি এটা গণপরিষদে করতে হবে, কারণ এটা সংবিধান সম্পর্কিত, সংবিধান সংস্কার সম্পর্কিত, এই জন্য এটা গণপরিষদ লাগবে। এরপরে মধ্যবর্তী জায়গায় আমরা আসলাম হচ্ছে গণভোটে শর্তটা কি ছিল? এটা কিন্তু সাধারণ রেফারেন্ডাম না, এটা হচ্ছে গিয়ে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার মানে সম্বলিত রেফারেন্ডাম। মানে যেখানে এই গণভোটের মধ্য দিয়ে এই যে মেম্বার অফ পার্লামেন্ট যারা আছেন তাদেরকে জনগণ কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়েছে, যারা এইবার গিয়ে সংবিধানের এই সংস্কারগুলো তারা করবেন। সংবিধান সংস্কার পরিষদ গঠন করার মধ্য দিয়ে তাদের সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার কথা। অলরেডি বিরোধী দলের সদস্যরা এটা নিয়েছেন, সরকারি দল পুরো জিনিসটাকেই উড়িয়ে দিতে চাচ্ছে। তো এই যে গায়ের জোরে করার যে জায়গাটা, এইটা করতে গেলে স্বাভাবিকভাবেই তখন একটা সন্দেহের উদ্রেক হওয়া খুব স্বাভাবিক। এখন আমি খুব ডিসেন্ট ওয়েতে বলতেছি, কিন্তু ধরেন আমি জনসভায় দাঁড়িয়ে যখন কথা বলবো তখন তো আমি বলবো যে জনগণের সাথে বিএনপি আসলে গণরায়কে বানচাল করার চেষ্টা করতেছে, গণরায়কে পদদলিত করতেছে। এটা তো খুব স্বাভাবিক, কারণ উনি এটা মানছেন, আমি তো দেখতে পাচ্ছি পরিষ্কার। একেবারেই কি মানছে না, নাকি সময় চেয়েছে এটা নিয়ম অনুযায়ী? না, এখন তো ওনারা বলতেছেন যে কি একটা নাকি সংবিধান সংশোধন কমিটি করবে। সংবিধান সংশোধনের তো এখানে কোনো ইস্যুই ছিল না। সংবিধান সংশোধন নিয়ে তো গত 1.5 বছর আমরা আলোচনা করিনি। তো আমরা বলেছি সংবিধান নতুন হতে পারে অথবা পুনর্লিখিত হতে পারে, অথবা শেষ পর্যন্ত গিয়ে আমরা মাঝামাঝি করার জন্য সংবিধান সংস্কার প্রশ্নে আমরা ঐক্যমতে গিয়েছি। তাহলে এখন সংশোধনের প্রশ্নটা কোত্থেকে আসতেছে? সংশোধনের তো কোনো প্রশ্নই নেই, সংশোধনের কোনো প্রশ্ন তো আমরা আলাপ করিনি। এবং গণভোটের ব্যালট পেপারের মধ্যেও লেখা আছে যে সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহ, এখানে স্পষ্টভাবে লেখা আছে। তাহলে সংবিধান সংস্কার করতে হবে এবং সংস্কার করার জন্য এর আগে কিন্তু বাংলাদেশে কখনো সংবিধান সংস্কার হয়নি। এবং এই সংস্কার করার জন্য আপনার কি বলে যে একটা সংবিধান সংস্কার পরিষদ হবে, সেটা গণভোট আদেশের মধ্যে আছে। এবং এই আদেশকেও কিন্তু জনগণ বৈধতা দিয়েছে ভোট দিয়ে, কারণ ওই আদেশটাও একদম উপরের লাইনটা যদি আপনি পড়েন যে আপনি কি গণভোট অধ্যাদেশ ব্র্যাকেটে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং এই কি বলে সংবিধানের নিম্নলিখিত সংস্কার সমূহ প্রস্তাবের সাথে একমত, এই ধরনের কথাটা মানে এবং দিয়ে মানে ওইখানে কিন্তু 2টা লাইন, মানে আদেশকেও জনগণ বৈধতা দিয়েছে এবং সংবিধানের এই সংস্কারগুলো যে 48টা সংস্কার সংবিধান সম্পর্কিত সেটাকেও জনগণ বৈধতা দিয়েছে এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের বৈধতা দিয়েছে। এখন এই পুরো জিনিসটাকে 2/3 মেজরিটি দিয়ে
গায়ের জোরে ঠেলে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। আরেকটা প্রশ্ন করি, যে প্রশ্নটা খুব কম আলোচিত হয়, ধরে নেই বিএনপি 198 সিট পেল, তাহলে কি বিএনপি এটা করতো? কি মনে হয় আপনার? মোটেই বিএনপি এটা করতো না। বিএনপি এখন জানে যে এই সংবিধানের ফ্রেমের মধ্যে জোর করে যদি সবাইকে আনতে পারি, এনে তারপরে আমি সংশোধনী করতে পারবো, কারণ সংশোধনী করতে 2/3 মেজরিটি লাগে, গায়ের জোরটা ওই কারণে। এবং এই কারণেই যেদিন শপথ নিল, শপথ নেওয়ার আগের দিন পর্যন্ত এটার বিরোধিতা ওনারা করেননি। ঠিক শপথ গ্রহণের দিন সকালবেলা গিয়ে বললো যে এই কাগজ আবার কোত্থেকে আসলো, এই কাগজ তো আমরা জানি না, মানে অ্যাজ ইফ হঠাৎ করে ওনারা আকাশ থেকে নতুন করে পড়ছেন। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। পুরো সিস্টেম তাদের কন্ট্রোলে ছিল, ওনারা এটা জানতেন না কি হচ্ছে। এবং আমরা এই নিয়ে আলোচনা করছি না যে একটা সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার হবে, জনগণের সার্বভৌম ক্ষমতার অভিপ্রায়, জনগণের যে অভিপ্রায় সেটা প্র্যাকটিস করা হবে গণভোটের মধ্য দিয়ে। এই আলোচনাগুলো তো ঐক্যমত্য কমিশনে হয়েছে। ইভেন গণভোটের আদেশ যে জারি করা হচ্ছে, এই আদেশ জারি করার জন্য রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে কি পরামর্শ নেওয়া হয়নি? উনি এটা জানতেন না? যিনি এখন আইনমন্ত্রী, উনিও তো জানতেন, সবাই সবটা জানতো। ওনারা অপেক্ষা করছিলেন হচ্ছে যে যেই জায়গাটাতে হচ্ছে গিয়া মানে এইটা ধরা পড়ে যায়, ওনারা অপেক্ষা করছিলেন যে যদি 2/3 মেজরিটি পাই তাহলে এটা মানবো না, আর যদি 2/3 মেজরিটি না পাই তাহলে তো আসলে আমাকে বিরোধী দলকে সাথে নিয়েই চেঞ্জ করতে হবে। এখন যেহেতু 2/3 মেজরিটি পেয়ে গেছে, এই 2/3 মেজরিটির দেমাগে ওনাদেরকে পেয়ে বসেছে। বাংলাদেশের বড় সংকটের জায়গাটা, অন্যতম বড় সংকটের জায়গাটা হচ্ছে এইটা যে 2/3 মেজরিটি, এখনো তো 72-এর ফ্রেমওয়ার্কের মধ্যে বাংলাদেশের সংবিধান আছে, 2/3 মেজরিটির মধ্য দিয়ে বাংলাদেশে 6 মিনিটে বাকশাল করা যায়। এইটা হচ্ছে দেমাগ। এই জায়গাটাকে চেকস অ্যান্ড ব্যালেন্স করাটাই হচ্ছে আমাদের সংস্কারের অন্যতম প্রধান জায়গা। আরো অনেকগুলো জায়গা আছে, কিন্তু এটা একটা অন্যতম প্রধান জায়গা।